শেখ হাসিনা বাংলাদেশে পাড়া দেওয়ার সাথে সাথে দেখবেন সব আপনার গর্তের ভিতর গিয়ে লুকিয়ে যাবে। পুরো রাস্তাঘাট সব প্যাক আপ হয়ে গেছে। কেন? শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে। এদিকে ফেসে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা ও সেনা প্রধানের গোপন বৈঠকে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। গোপন সূত্রে সবকিছুই প্রকাশ হয়েছে। সেনা প্রধানের পরিবর্তনে ক্ষমতার পালাবদল হচ্ছে। আন্তর্জাতিক চাপও এখন বাংলাদেশের উপরে। আমাদের জন্য কিছু হয়নি। যে স্বপ্ন আমরা দেখছিলাম ছাত্রদেরকে সাপোর্ট করেছিলাম, সেই স্বপ্ন আমাদের স্বপ্নই ভেঙে গেছে। ঘুম থেকে উঠে থেকে বাস্তবতা হলো ভিন্ন। তো যার ফলে প্রথম এক মাস এই ছাত্রদের প্রতি যে অভিনন্দন আমাদের ছিল, সাপোর্ট ছিল, 7 মাস পরে ভাই আমি জর্জ, আমি নিজে একজন সাপোর্ট আছে, আমার রুহটা উঠে গেছে। আপনি মনে রাখেন যে এই চান্সটা যদি সরকার দেয়, হাজার হাজার নেতাকর্মী ক্লিন ইমেজের কিন্তু আওয়ামী লীগের আছে। সব যে গণহারে খারাপ ছিল তা না, লোকাল পর্যায়ে অনেকেই ভালো মানুষ, কিন্তু আওয়ামী লীগের আমলে তারা জায়গা পায় নাই। কারণ কি? হাইব্রিড চাটুকার বংশীয় পরিবার। ভার্চুয়াল বার্তায় হুঙ্কার মুজিব কন্যা। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলনে কোনো সাধারণ ছাত্র জনতা ছিল না। আন্দোলনে পুলিশ, সেনা, বিজেপি গুলি চালায়নি। আমি দেশে ফিরবো, সব শহীদদের প্রতিশোধ নেব। ইউনূসকে মানবাধিকার লঙ্ঘনের দায় নিতে হবে, ইউনূসেরও বিচার হবে। বাহিনী যে এখন পর্যন্ত আপনার মানে আওয়ামী লীগের হয়ে কাজ করছে, এর আমি আপনাকে কয়েকটা জিনিস বলি। ওয়াকারের নিজের ঘরের মধ্যে এখন পর্যন্ত শেখ মুজিবের যারা রক্ত দিয়া, জীবন দিয়া 36 দিনে সবাইকে মুক্ত করলো, মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিল, তাদের কোনো মূল্য নাই এত বড় রাজনৈতিক দলের কাছে। তার একটা দল বলতেছে ভাই করুক না, কি যায় আসে। দখলদারিত্ব এই কার্যক্রম বাংলাদেশে কোথাও হতে দেওয়া হবে না। সে কোন সুফি সাধকের মাধ্যমেও সংগঠিত হলে সেটা কোনোদিন এই দেশের জনগণ মানে অ্যাকসেপ্ট করবে না। আমি সে কারণে ভয় পাচ্ছি এই দলের সিংহভাগ জায়গায় এমন কিছু দুষ্ট চক্রের লোকেরা বসে গিয়েছে ডালায় ডালায়, পাতায় পাতায়, যাদের উদ্দেশ্য হচ্ছে এই দলটাকে ভ্যানিশ করে দেয়া, আর কিচ্ছু না। দল ভ্যানিশ করতে কোনো শত্রু লাগবে না, নিজের ভিতরে লুকায়িত কিছু শাহবাগী, এই শাহবাগীরা এই ধ্বংসের জন্য যথেষ্ট। দেশ ধ্বংসের জন্য অনেকেই দেশের ভিতরে রয়েছেন। দর্শক শ্রোতা, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গত কিছুদিন ধরেই বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে। এখন হঠাৎ আমরা এটা কি শুনতে পাচ্ছি? এই সিদ্ধান্তটি হওয়ার পর সবাই অবাক হয়ে গিয়েছে, বিশ্ববাসীও বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে। এটা কি হচ্ছে গাইজ? এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সবকিছুই আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো। এবং ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ আপনারা দেখেছেন, সেইগুলো দেখে তো বুঝতেই পেরেছেন যে এই নিউজটা ঠিক কি নিয়ে হতে যাচ্ছে। অনেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়েও অনেক কথা বলতেছে, সেনা প্রধানকে নিয়েও কথা বলতেছে, সেগুলোও দেখতে পারবেন। আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন সম্পূর্ণ ঘটনাগুলো আপনারা দেখলে। সবকিছুই দেখাবো এই একটি ভিডিওর মাধ্যমে। আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আসুন দর্শক, আপনাদের জন্য আমি যে নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি এই বিষয়গুলো নিয়ে, সেনাবাহিনী, সেনা প্রধান বা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটগুলো নিয়ে ভিডিওর শেষে কমেন্ট করব। আপনি জাতিসংঘের কাছে যে আমাদের বাংলাদেশের পুলিশ বা আপনার সেনাবাহিনী কোন কিংবা আদার্স যে বাহিনী আছে তারা কি রাষ্ট্রের, তাই না? তো যখন নাকি কোনো বাহিনীর আপনি কাজে আপনি বাধা দিবেন কিংবা এটার ভিতরে আপনি দাখল আন্দাজি করবেন কিংবা আপনি আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে এভাবে কথা বলবেন মুখের সামনে নিয়ে, কিংবা তার হাত থেকে বন্দুক আপনি কেড়ে নিবেন, তাকে মারতে আসবেন, তখন তার নিজের জানের নিরাপত্তার জন্য সে তো গুলি চালাতে পারবে। এটা আমাদের সংবিধানে আছে, বুঝতে পারলেন না তো? কারণ পুলিশকে যে বা যারা নাকি মারছে কিংবা পুলিশ যাদেরকে মারছে তারা হচ্ছে পুলিশের আইনত কাজে বাধা সৃষ্টি করছে, এবং পুলিশের জানের উপরে যখন নাকি আক্রমণ আসছে তখন কি পুলিশ তার জীবন বাঁচানোর জন্য কি গুলি করছে। আর এই গুলি করার রাইট কি আছে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী কোন, যে বাহিনী কোন, এই রাইট আছে আমাদের বাংলাদেশের সংবিধানে। কি এটা একদম বড় বড় অক্ষরে লিখিতও আছে, আপনি বুঝতেছেন? জাতিসংঘের কাছে এভাবে প্রেস করে। আর শেখ হাসিনা তিনি এটাও জানান যে আমি কাউকে হুকুম দেই নাই যে গুলি করো, আমি কাউকে কি হুকুম দেই নাই। এখন আসুন ওই যে হেলিকপ্টারের বিষয়টা আসুন। শেখ হাসিনা ডিরেক্ট বলে যে যখন নাকি পুলিশ গণহত্যা চলতেছিল তখন হেলিকপ্টার দিয়ে, আপনারা অনেকেই দেখছেন যে পুলিশ তার নিজের জীবন বাঁচানোর জন্য বড় বড় বিল্ডিং এর ছাদে তারা কি উঠে গেছে এবং তাদেরকে উদ্ধার করার ক্ষেত্রে সেই হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এখন কিছু সংখ্যক মানুষ বলতেছে যে হেলিকপ্টার দিয়ে যে গুলি করলো, হ্যাঁ এটাও বাস্তব যে গুলি করছে, কিন্তু গুলিটা কি করছে? ফাঁকা ফায়ার করছে,
মানে শেখ হাসিনার বক্তব্য হচ্ছে যে গুলিটা ফাঁকা ফায়ার করছে কারণ সেই সময়টা পুলিশদেরকে ব্যাপকভাবে গণপিটুনি এবং গণহত্যা চালাচ্ছিল ব্যাপকভাবে, এবং সেটাকে বা পুলিশের জীবনকে নিরাপত্তা পাওয়ার জন্যই আপনার এই পদক্ষেপটা নেয়। এটা কে নেয়? এটা কি শেখ হাসিনার আপনার নির্দেশে নেয়? না রে ভাই, এটা পুলিশ কমিশনারের নির্দেশে নেয়। এটা পুলিশ বাহিনীর আপনার যান কিংবা তাদের জীবন বাঁচানোর জন্য নেয়। আপনি বুঝতেছেন লজিকটা? বুঝতেছেন? কেন অ্যামেজিং দ্যাট? আপনি কল্পনা করতে পারবেন এই যে লজিকটা, প্রতিটা লজিক কিন্তু 100-এর ভিতরে 200% খাবে, প্রতিটা লজিক। কারণ আপনি আইনের কাজে যদি বাধা সৃষ্টি করেন এবং তার জীবনের উপরে যদি হামলা করতে চান, তাহলে তার 6টা গুলি করার একদম মানে কি এক ট্রিগারে যত করে আপনি যদি আপনি 6 রাউন্ডের হয় আপনি 6টা গুলি করতে পারবেন। এই রাইট আপনার আছে, এই সংবিধান, আমাদের বাংলাদেশের সংবিধানও এটা আছে। বুঝতে পারছেন আপনি? তো পুলিশ যে গুলি করলো তার রাইট আছে, তার জানের উপরে আক্রমণ আসছে। এখন আপনার ছাত্ররা কিংবা ছাত্রদের নামে যে বাংলাদেশে জঙ্গি হামলা হয়েছে, এরা যে পুলিশ গণহত্যা করলো, হ্যাঁ, কিংবা ডক্টর ইউনূস কিংবা আসিফ নজরুল এরা যে আইন করে আপনার নিষেধাজ্ঞা দিয়ে দিল, টুইস্টটাই তো এই জায়গায়, মেইন খেলাটাই তো এই জায়গায়। শেখ হাসিনা বলে যে আমি যদি ফ্যাসিস্ট হতাম তাহলে আমার কথায় বাংলাদেশে এখন পর্যন্ত কেউ আন্দোলন করতো না, আমার একটা কথায়, যেখানে আমি নাই, আমার দলের বড় বড় নেতাকর্মীরা নাই যারা নাকি লিড দিবে। আপনি বুঝতেছেন? আপনি বুঝতেছেন? শেখ হাসিনা তিনি আরো বলেন বাংলাদেশে জুলাই থেকে আগস্ট মাস কিংবা এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে বা যারা নাকি আওয়ামী লীগের উপরে অত্যাচার চালাইছে তাদের প্রত্যেকটার বিচারের দাবি জানাচ্ছে, এবং বিশেষভাবে যে পুলিশ অফিসারদের কিংবা বড় বড় আওয়ামী লীগ নেতা সাধারণ জনগণদের উপরে যে বা যারা হত্যাকাণ্ড চালাইছে কিংবা সংখ্যালঘুদের উপরে যারা নাকি হত্যাকাণ্ড চালাইছে প্রত্যেকটার বিচারের দাবি জানাচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে অনেকেই বলবেন যে গুজব গুজব, এর জন্য আমি আসলে আপনাদের সামনে কি বলে এই প্রুফটা কিন্তু দেখাই নিছি। এখন কথা হচ্ছে যে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল গঠিত করলো ডক্টর ইউনূস এই শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগের বিচার করার জন্য, সেই ট্রাইব্যুনালেই ফেসে গেল কারা? ডক্টর ইউনূস এবং সমন্বয়কারীরা। অতি দ্রুত ফাঁসে যাচ্ছে, অতি দ্রুত। আপনারা অনেকেই দেখছেন বর্তমান বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু বিএনপিও কিন্তু এদের বিরুদ্ধে যাচ্ছে প্রতিনিয়ত। এখন আসুন আপনাদেরকে আমি অন্যতম একটা সিক্রেট কথা বলি। বাংলাদেশে ছাত্রলীগ আর হচ্ছে আপনার ছাত্র দল, তারা দুইটা দল এক হতে যাচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। আমি 3টা ডিস্ট্রিক্টের কথা বলতেছি, নাম বলা যাবে না, অনেক সিক্রেট, কারণ নাম বললে শেষ হয়ে যাবে, নাম বলা যাবে না। 3টা ডিস্ট্রিক্টে এক হয়ে যাচ্ছে আপনার ছাত্রলীগ আর হচ্ছে ছাত্র দল। দুই দল মিলে যারা নাকি রাজাকার বাহিনী আছে, যারা নাকি দেশ বিরোধী আছে, তাদের প্রত্যেকটাকে শিক্ষা করবে, প্রত্যেকটাকে। আর আরেকটি কথা হচ্ছে শেখ হাসিনাও অতি দ্রুত বাংলাদেশে আসতেছে, অতি দ্রুত। এবং যে বা যারা নাকি জুলাই মাসে গণহত্যা চালাইছে তারা প্রত্যেকটাই মনে করেন এই আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল গঠিত করছে না আইসিসির মাধ্যমে, এরাই মনে করেন ফেসে যাবে। কারণ ডক্টর ইউনূসের কাছে যখন নাকি জাতিসংঘ আপনার এই মানে আগস্ট মাসের আপনার একটা লিস্ট চায়, ডক্টর ইউনূস কিন্তু দিতে পারে নাই। এবং শেখ হাসিনা তিনি আপনার জাতিসংঘকে আরো একটি কথা বলে যে আগস্ট মাস থেকে কিংবা জুলাই মাসে যত হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ড ময়না তদন্ত হতে হবে। কেন এই সরকার ময়না তদন্ত না করেই আমার নামে কিংবা আমার এত বড় একটা পার্টির নামে তারা এই মানে এত বড় একটা হত্যাকাণ্ডর বিচারের দায়ভার চাপিয়ে দিতে পারে উইদাউট ময়না তদন্ত? আরে ভাই, আপনি কল্পনা করতে পারেন ভাই, আপনি কল্পনা করতে পারেন যে উইদাউট ময়না তদন্ত ছাড়াই আপনি কিভাবে এত বড় একটা পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে এত বড় একটা হত্যাকাণ্ডের ঘটনা আপনি দায়ভার চাপিয়ে দিতে পারেন? জাতিসংঘকে ডিরেক্ট এভাবে মনে করেন এই করে। এখন জাতিসংঘ তো মনে করেন বলছে যে আগস্ট মাসে যত হত্যাকাণ্ড হয়েছে সমস্ত হত্যাকাণ্ডের ময়না তদন্ত রিপোর্ট চাই। যদি না দিতে পারো কবর থেকে যারা যারা নাকি মারা গেছে সবকটা লাশ উঠানো হবে এবং সবকটা লাশের ময়না তদন্ত রিপোর্ট দিতে হবে। বুঝতে পারতেছেন আপনি খেলা কোন দিকে ঘুরে যাচ্ছে? খেলা কি কোন দিকে ঘুরে যাচ্ছে দেখা যাবে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস দেখা যাবে যে স্বাধীনতার শক্তি বেশি নাকি রাজাকারদের শক্তির বেশি। ইনশাআল্লাহ বিজয় স্বাধীনতার পক্ষেই আসবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ আর বিএনপিও অতি দ্রুত এক হচ্ছে এই রাজাকারদের শক্ত হাতে প্রতিরোধ করার জন্য। আর আরেকটি মজার বিষয় হচ্ছে শেখ হাসিনা
বাংলাদেশ আসতেছে ইনশাআল্লাহ, অতি দ্রুত আসতেছে। দর্শক বন্ধুরা, সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে একটি কথা, সেটি হচ্ছে আমার মনে হয় এই নিউজটা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে কিংবা সাধারণ জনগণদের উপরে আমার মনে হয় এটা অনেক বড় একটা স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। ফের ধাক্কা খেলেন মোহাম্মদ ইউনূস। আইএমএফ থেকে সরকার পরিচালনা করার জন্য বাংলাদেশ সরকার 640 মিলিয়ন ধার চেয়ে একটি আবেদন করেছিলেন, কিন্তু আইএমএফ সরাসরি জানিয়ে দিল বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি তারা এই মুহূর্তে কোনোভাবে সেই লোন কিন্তু দিতে পারবে না। আইএমএফ কি? আইএমএফ হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এই পার্টিকুলারলি ফান্ড থেকে দেখবেন বিশ্বের একাধিক দেশ লোন নেয়, কারণ এখানে ইন্টারেস্ট রেট অত্যন্ত কম। কিছু কিছু দেশ তো আবার জিরো ইন্টারেস্টও এই আইএমএফ থেকে লোন কিন্তু পায়। কিছুদিন আগে পাকিস্তান সরকারকেও কিন্তু লোন দিতে চায়নি এই আইএমএফ, আর এরপরেই বাংলাদেশ সরকারের কাছে এই ধরনের রিজেকশন লেটার যা আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার পাওয়ার পর বাংলাদেশ সরকার তড়িঘড়ি এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন। বর্তমান সরকারের দেউলিয়াকরণ আদতে যে কেউ আটকাতে পারবে না, অন্তত আইএমএফ এর এই ধরনের সিদ্ধান্তের পর আরো একবার কিন্তু এস্টাবলিশড হয়ে গেল। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আইএমএফ এর সঙ্গে 2022 সালে একটি চুক্তি হয় বাংলাদেশ সরকারের। সে সময় শেখ হাসিনার সময় বস্ত্র শিল্পে বাংলাদেশ এতটাই অভূতপূর্ব উন্নতি করে যে বাংলাদেশের জিডিপি হুড়ুর করে বাড়তে শুরু করে দিয়েছিল। এমনকি অক্সফোর্ড ইউনিভার্সিটি একটি রিসার্চে দেখা যায় শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের জিডিপি কিভাবে বেড়েছে সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ রিসার্চ ডকুমেন্ট কিন্তু তারা প্রকাশ করে সে সময়। এর জন্যই আইএমএফ ঠিক করেছিল তারা বাংলাদেশ সরকারের সঙ্গে ভবিষ্যতে কাজ করবে এবং বাংলাদেশ সরকারকে তারা লোন দিতে চায়। এর জন্য 2022 সালে এগ্রিমেন্ট হয় বাংলাদেশ সরকারের সাথে যে তারা আগামী 2 থেকে 3 বছরে প্রায় $4.7 বিলিয়ন বাংলাদেশ সরকারকে অর্থ সাহায্য করবে। এই অর্থ সাহায্য কিভাবে করা হবে? এই অর্থ সাহায্য করা হবে 7টা ইনস্টলমেন্টে, অর্থাৎ একবারে সেই টাকাটা না দিয়ে ধাপে 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 বাংলাদেশ সরকারকে এই $4.7 বিলিয়ন ক্লিয়ার করবে আইএমএফ। এর জন্য 2023 সালে জানুয়ারি মাসে তারা প্রথম ইনস্টলমেন্ট কিন্তু হাসিনা সরকারকে দিয়ে দেয়। পরবর্তীকালে ডিসেম্বর 2023-এ আরো একটা ইনস্টলমেন্ট কিন্তু আইএমএফ ক্লিয়ার করে। 2024-এর জুনে আইএমএফ সব থেকে বেশি বড় ইনস্টলমেন্টই দেয় বাংলাদেশ সরকারকে, যার পরিমাপ ছিল $1.4 বিলিয়ন। কিন্তু এরপর থেকেই মোহাম্মদ ইউনূস সরকারকে অর্থ সাহায্য করা বন্ধ করে দেয় আইএমএফ। সেপ্টেম্বরে একটি রিপোর্ট প্রকাশ হয়। সেই রিপোর্টে বলা হয় বাংলাদেশ সরকার খুব তাড়াতাড়ি দেউলিয়া হবে যদি বাংলাদেশ সরকার ইমিডিয়েটলি দেশের আইন শৃঙ্খলা এবং এই যে ইন্টারনাল এবং এক্সটার্নাল ট্রেড গুলোকে অবিলম্বে চালু না করে। সেই রিপোর্ট প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে 3টে গুরুত্বপূর্ণ সুপারিশও কিন্তু করেছিল তৎকালীন ইউনূস সরকারকে। আইএমএফ বলেছিল শিক্ষার মান বাড়াতে হবে, কারণ বর্তমানে বাংলাদেশের যে ছাত্র সমাজের অবস্থা তা কোনোভাবেই একটা দেশের অর্থনৈতিক ভিত্তিকে সুগঠিত করতে পারে না। পাশাপাশি তারা বলেছিল আপনারা পরবর্তীকালে আন্তর্জাতিক বাণিজ্যে আপনারা নিজেদের মতো স্ট্র্যাটেজি সাজাবেন, কিন্তু তার আগে আপনারা ইন্টারনাল ট্রেড গুলোকে গুরুত্ব দিন, কারণ আপনাদের দেশে 10 লক্ষর বেশি চাকরি গেছে শেষ 6 মাসে। এমনকি আইএমএফ বলেছিল বেক্সিমোর মতো বড় বৃহৎ সর্ববৃহৎ বস্ত্র শিল্পের যে ফার্ম তা কিন্তু বন্ধ হয়ে গেছে এই মোহাম্মদ ইউনূসের আমলে। এই বেক্সিমো যখন বন্ধ হয়ে যায় তখন আইএমএফ বলে বেক্সিমো শুধু একা বন্ধ হয়নি, এর 170টির কাছাকাছি শাখা সংগঠন ছিল, সাবঅর্ডিনেট যাকে বলা হয়। এই 170টি সাবঅর্ডিনেটও কিন্তু বন্ধ হয়ে যায় এই মোহাম্মদ ইউনূসের আমলে। এমনকি বাংলাদেশ সরকারের প্রধান ইকোনমিক্যাল যে স্ট্রাকচারটা ডিপেন্ড করে সেই যে বস্ত্র শিল্প, সেই বস্ত্র শিল্পের প্রায় 1000 কোটি টাকার অর্ডার কিন্তু বিশ্বের অন্য প্রান্তে চলে যায়, স্পেসিফিক্যালি ভারতবর্ষের নয়ডায়। এবং এসব দেখেই তখন বাংলাদেশ সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিল আপনারা অবিলম্বে এই ইকোনমিক্যাল ডেভেলপমেন্টে জোর দিন, কারণ আপনাদের যে ফরেক্স রিজার্ভ অর্থাৎ বৈদেশিক মুদ্রার সঞ্চয় তা তলানিতে গিয়ে পৌঁছাচ্ছে। একের পর এক ব্যাংকে গিয়ে সাধারণ মানুষ টাকা পাচ্ছে না। তখন কিন্তু একাধিক খবর সামনে এসেছিল যেখানে ব্যাংকের লাইনে মানুষ দাঁড়িয়েছিল কিন্তু ব্যাংক কিন্তু টাকা দিতে অপারগ ছিল। পাশাপাশি চায়নার থেকে সে সময় বাংলাদেশের এই সরকার ফের একবার বিপুল পরিমাণে লোন কিন্তু নিয়ে নেয়। সে সময়
আপৎকালীন ভিত্তিতে জো বাইডেন কিন্তু মোহাম্মদ ইউনূসকে সাহায্য করেছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক জুটি এসে এই ইউএস এইডের টাকা যখন সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়, তখন বাংলাদেশ সরকার আদতে নিজেদের অবস্থানটা ঠিক কোথায় আছে তা কিন্তু তারা বুঝতে পারে। আইএমএফ সরাসরি বলেছিল বাংলাদেশের অর্থনীতি যদি আগামী 6 মাস এইভাবে চলে তাহলে লিবিয়া, ইরাক কিংবা পাকিস্তানের মতো ভোলাটাইল অর্থনীতিতে পৌঁছে যাবে বাংলাদেশ, যার মূলে থাকবে স্বাভাবিকভাবেই বাংলাদেশ সরকারের আইন প্রশাসনের ব্যর্থতা, যার ফলে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের কদর কমে যাওয়া এবং ইন্টারন্যাশনাল বিজনেস কিন্তু বাংলাদেশে ভবিষ্যতে আসবে না, সেরকম কড়া একটি রিপোর্ট কিন্তু সেপ্টেম্বরেই প্রকাশ করে দিয়েছিল। আর বাংলাদেশ সরকার এবার এই ধরনের আইএমএফ নামক এই যে ইন্টারন্যাশনাল সংগঠন থেকে যে লোন এক্সপেক্ট করেছিল, তারা সরাসরিভাবে জানিয়ে দিল তারা এই মুহূর্তে কোনোভাবে বাংলাদেশ সরকারকে লোন দিতে পারবে না, কারণ তারা সম্পূর্ণ বিষয়টি নিয়ে কতটা লোনের টাকা ফেরত পাবে সে বিষয় নিয়ে এখনো কোনো সিওরিটি নেই। মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় আসে তখন তারা আইএমএফ এর সঙ্গে বারংবার বৈঠকের চেষ্টা করে। আইএমএফ বলে ঠিক আছে, আমি আপাতত বৈঠক না করলেও ফেব্রুয়ারি মাসে আপনাদের সঙ্গে মিটিং করব। সেই ফেব্রুয়ারি মাসের মিটিং কিন্তু হয়নি। পরবর্তী দিনক্ষণ তারা দেয় 1 মার্চ, কিন্তু 1 মার্চেও কিন্তু আইএমএফ সরাসরি বলে দেয় আমরা আপনাদের সঙ্গে মিটিং করতে পারবো না। পরবর্তী যে ডেট তারা দিয়েছে, এরপরে মোহাম্মদ ইউনূস হয়তো বুঝে গেছে এই সরকারের উপর বাজি আন্তর্জাতিক কোনো সংস্থায়, বিশ্ব ব্যাংক, আইএমএফ কেউ আর ধরছেই না, কারণ তারা এবার বলেছে আমরা সবকিছু ঠিক থাকলে আপনাদের সঙ্গে জুন মাসে একটি বৈঠক করতে পারি। কিন্তু আপনারাও হয়তো বুঝতে পারছেন এই ফেব্রুয়ারি থেকে জুন বাংলাদেশের অর্থনৈতিক ভাড়ারের যা অবস্থা তা তারা কিভাবে সামলাবেন সেটাই একটা সব থেকে বড় প্রশ্ন। তারা ফের একবার আদানি শরণাপন্ন হয়েছেন বিদ্যুতের জন্য এবং দেশের মানুষকে বলেছেন আপনারা যদি অতিরিক্ত এসি ব্যবহার করেন তাহলে আপনারা আইনের আওতায় আসবেন। মানে কোনো একটা দেশ, প্রগতিশীল দেশ তথাকথিত, তারা এই ধরনের ডিক্টেটরশিপ চালিয়ে কে কতটা এসি ব্যবহার করবে তারও এরকম একটা নির্দেশিকা বার করতে পারে, তা মোহাম্মদ ইউনূসের সরকারকে ছাড়া আমরা হয়তো জানতেই পারতাম না। পরিবেশ দূষণ রক্ষা করার জন্য এসি বন্ধ করা নিয়ন্ত্রণ করছে না এরা বিদ্যুৎ ঘাটতির জন্য করছে। বাংলাদেশের রূপপুর বিদ্যুৎ কেন্দ্র যা রাশিয়ার সহায়তায় এবং ভারতবর্ষের টেকনোলজিক্যাল সাপোর্টে তৈরি হচ্ছিল তা বন্ধ হয়ে গেছে, ফলে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে না। নতুন করে বিদ্যুৎ কিভাবে তৈরি হবে তার কোনো সঠিক দিশা এই সরকারের কাছে নেই। একের পর এক শেখ হাসিনার করে যাওয়া প্রজেক্ট চোখের নিমেষে বন্ধ হয়ে যাচ্ছে, ধূলিসাৎ হয়ে যাচ্ছে সাধারণ মানুষের স্বপ্ন। একের পর এক রেল প্রজেক্ট ভারতবর্ষেও টাকা দেওয়া কমিয়ে দিয়েছে, 6টা রেল প্রজেক্ট তো প্রায় বন্ধ হওয়ার জায়গায়। ফলে বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো এতটাই তলানিতে গিয়ে শেষ 6 মাসে মোহাম্মদ ইউনূস সরকার এবং তার এই পল্টু মস্তানরা নিয়ে গেছে, তা থেকে উত্তরণের উপায় এদের কাছেও নেই। কিন্তু বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দুদিন আগে কি বলেছেন? তারা বলেছেন আন্তর্জাতিক সমস্ত শক্তিগুলো আমাদের পাশে এসে দাঁড়ানোয় অন্য একটা দেশ নাকি ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে। কোট আনকোট তিনি ভারতকে ইঙ্গিত করে বলেছেন তিনি নাকি জানেন ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ করতে কেউ বা কারা গেছিল, অথচ বাস্তব পরিস্থিতি বলে ভারতের নালিশের উপর কিছু ডিপেন্ড করছে না বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে বর্তমান যে অর্থনৈতিক দৈন্যদশা তার জন্য দায়ী বাংলাদেশ সরকারের এই ধরনের ভাওতাবাজ মোহাম্মদ ইউনূস রাই। আজকে আইএমএফ স্পষ্ট বুঝিয়ে দিল আপনারা আপনাদের ইকোনমি তো ঘুরে দাঁড় করাতে পারবেনই না, উল্টে আপনারা যে পথে যাচ্ছেন সেই পথে যদি বাংলাদেশ যায় তাহলে একদম দেউলিয়াকরণের মতো একটা অবস্থা কিন্তু দেশের হচ্ছে, যার পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক একটা জায়গায় যেতে পারে। কিছুদিন আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভ্যাট বৃদ্ধি করা হয়েছিল, অর্থাৎ সাধারণ মানুষের আয় কমে গেছে সেখানে ব্যয়ের উপর অতিরিক্ত কর নেবে সরকার। শেখ হাসিনা মুখ খুলে বলেছিলেন এইভাবে একটা সরকার ভ্যাট বৃদ্ধি করতে পারে না, এর জন্য পার্লামেন্টের ডিসিশন করতে হবে। কিন্তু বাংলাদেশ এই সরকার সংবিধান মানে না, পার্লামেন্ট মানে না, যে যার নিজের মতো আমার দেশ বলে যা ইচ্ছা তাই করার লাইসেন্সটা যেন এদের কাছে কেউ তুলে দিয়েছে এবং এরা এই অনুযায়ী দেশকে চালানোর চেষ্টা করছে তা কিন্তু আজ স্পষ্ট। আর এরপর এই ধরনের ভ্যাট ইমপ্লিমেন্টেশনের পরেও বাংলাদেশ সরকারের মানুষ আদতে আরো বিপন্নতার জায়গায় একটু একটু করে এগিয়ে যাচ্ছে এবং ওই ভ্যাট বাংলাদেশ সরকারের ইকোনমিক্যাল স্ট্রাকচারকেও রিফর্ম করতে পারছে না। তা আজকে খোলা আলোর মতো আকাশের মতো পরিষ্কার। আর এই আইএমএফ এর এই ধরনের রিজেকশন মোহাম্মদ ইউনূসের কাছে যে জোর ধাক্কা এবং এরপরেও যে আন্তর্জাতিক ক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের মুখ পুড়লো,
এবং বিদেশি কোনো ইনভেস্টমেন্ট অন্তত আগামী 1 বছর বাংলাদেশে আসবে না, তা কিন্তু স্পষ্ট এবং পরিষ্কার। এরপরেও বাংলাদেশ মিডিয়া যদি সাধারণ মানুষকে আয়নার মতো আসল চিত্রগুলো না দেখায়, তাহলে কিন্তু বাংলাদেশের এই বর্তমান অবক্ষয়ের জন্য বাংলাদেশের এই যমুনা টিভির মতো এই ধরনের সংবাদ মাধ্যমগুলো কিন্তু দায়ী থাকবে, এবং সাধারণ মানুষ কিন্তু এদেরকেও কোনো না কোনো দিন ছেড়ে কথা বলবে না, তা কিন্তু আপনারা জেনে রাখুন। এবারের যে সংবিধান সংস্কার আছে সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে কি, যে আগামীতে 2 বার নির্বাচিত কোনো ব্যক্তি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না, রাইট? আবার প্রধানমন্ত্রীর যিনি হবেন তিনি আবার দলীয় প্রধান হতে পারবেন না। মানে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যেই দলেরই হন তার দলের দলীয় প্রধান তিনি হতে পারবেন না। এছাড়াও বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে বা সংস্কার আসতে যাচ্ছে আমাদের সংবিধানে। এখন এই সংবিধানকে যদি পরিবর্তন করা হয় বা সংস্কার করা হয়, তাহলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে এটা সবাই ভেবে নিয়েছে। তো প্রধানমন্ত্রী হবেন কে? বেগম খালেদা জিয়া? না, উনি কিন্তু 2 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী আছেন, মানে ছিলেন। তো স্বাভাবিকভাবেই ওনার জায়গাটা কিন্তু আর প্রধানমন্ত্রী পদে থাকছে না। উনি চলে যাচ্ছেন কোথায়? বিএনপি এক্ষেত্রে খুবই সুন্দর একটা ব্যবস্থা করছে। সিস্টেমটা এটা হচ্ছে যে তিনারও জীবনের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তো হয়েছেন, বাট একটা জিনিস হন নাই, আগে এটা এত গুরুত্বপূর্ণ ছিল না, বাট এখন হবে। সেটা হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিও হবেন, আর আগে তো প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী কি হবেন? প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান। সংবিধানের সাথে কৌশলে হাঁটাটা আমাদের রাজনৈতিক দল শিখে গেছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি এবং কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান বলছেন, আল্লাহ যদি চান এবং দেশের মানুষ যদি আমাদের উপর আস্থা রাখেন, তাহলে আগামী দিনে দেশের রাষ্ট্রপতি হবেন বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান। আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। এই জন্য ধৈর্য ধরতে হবে। জনাব তারেক রহমান যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো অনুসরণ করে আমাদেরকে থাকতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে। এই কথাটা আমার কাছে ভালো লাগছে। মানে বিএনপির অধিকাংশ নেতাকর্মীদের মধ্যে একটা সেন্স হয়ে গেছে যে আগামী দিনে আমরাই তো ক্ষমতায়, আর এই জন্য বিভিন্ন জায়গায় তারা তাদের দখলদারিত্ব বা বিভিন্ন ইস্যু কিন্তু করা শুরু করছে যে আমাদেরকে ঠেকাবে কে। কিন্তু এই যে 5ই আগস্ট এটা যে একটা মেসেজ, প্রতিদিন যে বৈষম্য বিরোধীরা বলছে যে আওয়ামী লীগ গেছে যেই পথে, অনেককে সেই পথে যাইতে হবে, ছাত্রলীগ যেই পথে গেছে ছাত্র দলকেও সেই পথে যাইতে হবে। এখন এই যে ঘটনাগুলো ঘটছে, ছাত্ররা রাজনৈতিক দল আনতেছে মাঠে ময়দানে, এখন বিএনপির চেয়ে কি ছাত্ররা শক্তিশালী? অনেকাংশে শক্তিশালী, আবার অনেকাংশে দুর্বল। তো আগামী রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের আগে যে 6-7 মাস আছে বা 1 বছর আছে, এই 1 বছরে বাংলাদেশের জনগণের অবস্থানটা কোন দলের পক্ষে যাবে ভোটের মাঠে, ব্যালট ছিনতাইয়ের যোগ শেষ, এটা মনে রাখেন যে আমরা এই এলাকার শক্তিশালী, এইসব নির্বাচনে এবারে হবে না। তো সেক্ষেত্রে জনগণ আস্থা কইরা বা জনগণ মনে করতে হবে যে বিএনপি ভালো করবে। তারেক রহমান বরাবরই এই জিনিসগুলো বুঝাচ্ছেন, বলতেছেন, দিন রাত মুখে ফেনা নিয়ে আসতেছেন। কিন্তু ওই যে 1.5 টাকার ছাগলের মতন কিছু কর্মী আছে, লুটপাট ধান্দাবাজিতে ব্যস্ত হয়ে গেছে, চাঁদাবাজিতে। প্রতিদিন খবর আসতেছে গণমাধ্যমে গতকালকে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, বৈষম্য বিরোধীরও দোষ আছে। তো তারপরেও তারা তো হাতে অস্ত্র নেয় নাই, ছাত্রদল অস্ত্র নিয়ে আনিছে, যদিও দল থেকে বহিষ্কার করেছে, বাট এগুলোতে মানুষের মধ্যে একটা ভাইব তৈরি হয়ে যায়। তারেক রহমান বলছেন যে তোমরা বুঝছো বাবা, 5ই আগস্ট কিন্তু একটা মেসেজ, আস্থা অর্জন করতে হবে। আপনার ক্ষমতায় না ঘরে দিয়ে দিবে বিষয়টা তা না। জামাত এবার অনেক শক্তিশালী, ছাত্রদের দল আসতেছে, আওয়ামী লীগও নির্বাচনে আসবে, শেখ পরিবার ছাড়া দেখবেন, এটা কিন্তু এত সোজা হবে না। সো জনগণের আস্থা অর্জন করেন ভালোবাসা দিয়া। হুমকি ধামকি এলাকার মধ্যে এটা করলে সেটা করব, সেটা করলে সেটা করবো, অনেক বক্তব্য আমি শুনি। ছাত্রদেরকে দিয়ে ইতিমধ্যে বাংলাদেশে যে গন্ডগোল পাকানোর চেষ্টা করতেছে, এটারও একটা মাস্টার মাইন্ড হচ্ছে আপনার ডক্টর ইউনূস। আমার মনে হয় যে বিএনপির অনেক নেতারা ইতিমধ্যে বুঝে গেছে যে এই রাজনৈতিক দল হচ্ছে ডক্টর ইউনূসের। এই যে ইতিমধ্যে বলতেছে যে ছাত্র দলকে অবাঞ্ছিত ঘোষণা করবে
তাদেরকে আপনার রাজনীতি করতে দিবে না, এই কথার বলার সাহস কোথা থেকে পায়? অবশেষে কিন্তু সত্যি হলো বিএনপি ওই নেতার কথা যে কিছুদিন পর আপনার ছাত্র দলের রাজনীতিও নিষিদ্ধ করে দিবে, এটি বলেছিল বিএনপির এক নেতা। আজকের বাংলাদেশে দাঁড়িয়ে কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি। এখন তাদের স্লোগান কি? ওই যে ছাত্রলীগ যেভাবে গেছে ছাত্র দলও সেভাবে যাবে। এই কথা এখন তারা কেন বলতে পারে জানেন? এটা হচ্ছে তাদের মাস্টার মাইন্ডের একটি অংশ, যে তারা একটা সময় বলবে যে আওয়ামী লীগ আর বিএনপি দুই সাপের একই বিষ। এই কথাটা অল্প কিছুদিন পর দেখবেন তারা বলবে। এই কথাটি কিন্তু আমি আরো অনেক আগেই বলেছিলাম যে তারা এরকম স্লোগান দিবে যে আওয়ামী লীগ আর বিএনপি দুই সাপের একই বিষ। তারা এই কথা ইতিমধ্যে ইঙ্গিত দিচ্ছে দেশের জনগণকে। যারা ইতিমধ্যে বিএনপির রাজনীতি করেন, আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা ৭১-এর বিরোধী যারা আমাদের বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক যারা চায়নি, তাদেরকে কখনো আপনারা আশকারা দিবেন না। প্রয়োজনে আওয়ামী লীগকে আরো 10 বছর ক্ষমতা দিয়েন না, আপনারা রাষ্ট্র চালান। যেহেতু আপনারা আওয়ামী লীগের প্রধান বিরোধী দল ছিলেন বিএনপি, আপনারা রাষ্ট্র চালাতেই পারেন, আপনাদের অধিকার রয়েছে। নির্বাচনের মাধ্যমে জনগণ যদি আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে অবশ্যই আপনারা রাষ্ট্র চালাবেন। কিন্তু ৭১-এর বিরোধী যারা, তাদেরকে কিন্তু আপনারা ছাড় দিবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, আজকের এই বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপির হাত থেকে যদি চলে যায় তাহলে দেখবেন এই বাংলাদেশ একটি আপনার সিরিয়ার মতন হয়ে যাবে। সিরিয়া কেমন হয়েছিল জানেন? সিরিয়া কিন্তু আপনার যারা সশস্ত্র যুদ্ধ করেছিল তারা তাদের দেশের জনগণকে কিন্তু তারা মেরেছিল। দেশের জনগণ, আমরা কিন্তু ভাবতাম যে সিরিয়া যুদ্ধ চলতেছে, আমাদেরকে তো বোঝানো হয়েছে, কিন্তু এই 11 থেকে 12 বছর তারা দেশের জনগণকে হত্যা করে তারা আজকে ক্ষমতায় আসছে। ওখানে গিয়ে কি তারা আপনার কালেমার পতাকা উড়াইছে? আপনারা এরকম প্রমাণ দেখছেন? বাশার আল আসাদ অনেক বড় স্বৈরাচার, আমি স্বীকার করি, কিন্তু আপনি কি দেখছেন এই রেভলিউশন হওয়ার পরে ওই দেশে কালেমার পতাকা উঠতে বলে যে সিরিয়া বিজয় হয়েছে? এগুলো ধোঁকাবাজি, এগুলো হচ্ছে গণতন্ত্রকে আপনার বাজাপ্ত করার জন্য এবং কি তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সিরিয়া। তার আমি বলবো না যে বাশার আল আসাদের পতন হওয়ার উচিত ছিল না, অবশ্যই ছিল, কারণ সে একত্ববাদ ক্ষমতা এবং কি সে নিজে ধরে রেখেছিল, কাউকে দেয়নি, কিন্তু তারা সেটি করেছে। কিন্তু বাংলাদেশে কিন্তু এটি হবে না, বাংলাদেশে এর বিপরীত দেখবেন হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, হয়তো অনেকে বলবেন যে বাংলাদেশে কি আপনি ইসলামিক রাষ্ট্র চান না? আমাদের দেশ কি এখন ইসলামিক রাষ্ট্র না? অবশ্যই আমাদের দেশ ইসলামিক রাষ্ট্র বর্তমান, কিন্তু তারা এই ইসলামের নাম ব্যবহার করে আমাদের বাংলাদেশকে তারা একটি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করাবে। আমি এখনো বলবো বিএনপি যারা করেন, প্রয়োজনে আপনারা এগুলোর বিরুদ্ধে সোচ্চার হবেন। এখন কিন্তু ছাত্র দলের রাজনীতিও তারা নিষিদ্ধ করার জন্য ষড়যন্ত্র করতেছে। কয়েকদিন পর দেখবেন বলবে বিএনপির নিবন্ধন বাতিল করেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার জন্য যেভাবে বলতেছে, কয়েকদিন পর দেখবেন যে বিএনপির নিবন্ধন বাতিল করেন, এই কথা তারা বলবে। ছাত্র দলের রাজনীতি তো ইতিমধ্যে তারা নিষিদ্ধই করতেছে যে আমরা ছাত্র দলের রাজনীতি চাই না। ইতিমধ্যে যে মারামারি হচ্ছে বাংলাদেশে আপনার ছাত্রদের মধ্যে আর ছাত্র দলের মধ্যে, এগুলো কারা করাচ্ছে? এগুলো কিন্তু ওই উপরের ইঙ্গিতেই কিন্তু এগুলো হচ্ছে। আমি আপনাদেরকে বলবো, যারা বিএনপি করেন আপনারা এখনই সতর্ক হয়ে যান। ৭১-এর বিরোধী যারা, তারা যেন মাথা চারা দিয়ে বাংলাদেশে না উঠতে পারে, এবং কি যারা আমাদের রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হোক যারা চায়নি, আজকে দেখবেন তারাই এদেশের ক্ষমতায় যাওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে, এবং এই রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্রে তারা ইতিমধ্যে পরিণত করার পায়ে তারা চালাচ্ছে। আমি অবশ্যই বলবো বিএনপি সহ সারা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ৭১-এর বিরোধী যারা, তাদেরকে আমাদের রুখে দিতে হবে, যাতে করে আমাদের বাংলাদেশকে কেউ ধ্বংসস্তূপে তারা পরিণত না করতে। আওয়ামী লীগের কর্মসূচি, এই প্রসঙ্গটি নিয়ে আমরা দেখলাম যে 1 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি ছিল, এবং কর্মসূচি কেমন হলো যদি এক কথায় বলতে হবে, কর্মসূচি সফল। আওয়ামী লীগের কর্মসূচি সাকসেসফুল। কারণ হচ্ছে আওয়ামী লীগের কর্মসূচি দেবার মাধ্যমে অন্ততপক্ষে সরকারের ভিত যে কাঁপাতে পেরেছে, এটি আওয়ামী লীগের হচ্ছে প্রাথমিক সাফল্য। আওয়ামী লীগের শুধুমাত্র লিফলেট বিতরণ কর্মসূচি কিংবা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে যেভাবে সরকারের ভিত কেঁপে উঠেছে, তাতে আওয়ামী লীগের কর্মসূচি সফল। এবং ভিত কেঁপে পাগলের মতো যেসব কর্মকাণ্ড করলো, 32 নম্বর ভাঙা, আওয়ামী লীগের নেতাদের ভাঙা বাড়ি, পোড়া বাড়িকে আবার পুনঃ ভাঙা, এগুলো হচ্ছে উন্মাদনারই একটি বহিঃপ্রকাশ। সেই জায়গায় সর্বশেষ 18 ফেব্রুয়ারি গতকাল আওয়ামী লীগের হরতালের কর্মসূচি ছিল দেশব্যাপী। এই হরতালও সফল হয়েছে। রাজধানী ঢাকায় গাড়ি ঘোড়া চলেছে, কিন্তু দূরপাল্লার যানবাহন পুরোপুরি বন্ধ ছিল। অর্থাৎ হরতালে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সাধারণ মানুষের। আজকে দেশের যে অবস্থা, এই জায়গা থেকে দেশকে বাঁচানোর দায়িত্ব কি শুধুমাত্র আওয়ামী লীগের? আওয়ামী লীগ সফল হচ্ছে, ধীরে ধীরে সফল হবে, কিন্তু সাধারণ মানুষ যদি এগিয়ে না আসে তাহলে আওয়ামী লীগ কি সফল হবে?
একা একা সফল হওয়া সম্ভব নয়, দলীয় দৃষ্টিকোণ থেকে সম্ভব নয়। এখানে সাধারণ মানুষ, বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষের চিন্তাধারার মানুষকে এগিয়ে আসতে হবে। আপনার সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের প্রগতি, বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আপনি কাকে দিয়ে বাস্তবায়ন করবেন? আপনি যদি মনে করেন যে জামাতকে দিয়ে বাস্তবায়ন করবেন, তাহলে সেটাও সিদ্ধান্ত নিন। তাহলে এই যে এই ব্লকটা এটি হারিয়ে যাক, প্রগতিবাদী চিন্তা হারিয়ে যাক, জামাতি বাংলাদেশ হয়ে যাক, তবু আপনার সিদ্ধান্তে আসতে হবে। যদি মনে করেন যে না, জামাত বাংলাদেশের স্বাধীনতার, মুক্তিযুদ্ধের, প্রগতির, অগ্রগতির বিপক্ষ শক্তি, তাহলে আপনারা যে যেখানে আছেন যার যার অবস্থান থেকে রুখে দাঁড়াতে হবে। আজকে বাংলাদেশ উল্টো পথে হাঁটছে। আজকে প্রগতিবাদীদের কণ্ঠরোধ করা হচ্ছে। আমার এই মুহূর্তে যখন আমি কথা বলছি, তখন মনে পড়ে গেল একজন বাংলাদেশের প্রগতিবাদী চিন্তক, একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক, এখন তিনি অবসরপ্রাপ্ত এবং সুপার নিউমারি অধ্যাপক, যিনি কার্টুনের চোখে বাংলাদেশের শুধু নয়, তিনি পাকিস্তান পিরিয়ড থেকে কার্টুনের চোখে সমাজের অসঙ্গতি, রাজনীতির অসঙ্গতি সারা জীবন তুলে ধরেছেন। সেই মানুষ রফিকুন নবী রণবীর। আমরা নিশ্চয়ই ভুলে যাই না যে রণবীর চোখ দিয়ে সমাজের রাজনীতির অসঙ্গতি দেখে এসেছেন আজীবন। সেই মানুষকে চারুকলায় দুদিন আগে এক অনুষ্ঠানে এক অখ্যাত প্রভিসি এমন ঘোষণা দিয়েছেন নেপথ্যে নাকি, যে রফিকুন নবী রণবী যদি এই মঞ্চে থাকে তাহলে আমি থাকবো না। যে প্রভিসি এমন ঘোষণা দিয়েছেন, ঘোষণা দিয়ে রণবীকে অপমান করলেন, সেই ভিসির নাম নিশানা পৃথিবীর কোথাও আছে? পৃথিবীতে থাকবে, কিন্তু রণবীর নাম পৃথিবীতে আজীবন থাকবে। সেই মানুষকে অপদস্থ করা হলো, অপমান করা হলো। এছাড়া সারা বাংলাদেশে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে, বিশেষ করে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে বড় ধরনের অপমাননাকর ঘটনা ঘটছে। নারীদের অংশগ্রহণ নিয়ে একটা লঙ্কা কাণ্ড ঘটে যাচ্ছে, নারীদেরকে অবরোধ বাসনী করবার একটা। গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন নিউজগুলো নিয়ে। তারা তাদের মন্তব্যগুলো প্রকাশ করতেছে, দেশটা কোন দিকে যাচ্ছে এইসব নিয়ে বিশেষ করে কথা হচ্ছে। আবার অনেকে যে সেনাপ্রধানকে নিয়ে একটা কথা উঠছে, যে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে অনেকেই অনেক কথা বলে। তারা কিন্তু এই কথাগুলো সাধারণ মানুষকে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্তির মুখে ফালানোর জন্য এইসব কথা বলে, এবং সেনাবাহিনীকে তারা মানে বিপক্ষে গিয়ে মানে তাদেরকে তারা মানে এক প্রকার ইয়া করে। দর্শক শ্রোতা, যেই সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতার সময় মানে 2024 সালে যে একটা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশটা আবারও স্বাধীন হয়েছে, সেইখানে কিন্তু তারা অনেক ভূমিকা পালন করেছে এবং শিক্ষার্থীদের পাশে তারা দাঁড়িয়েছে। এখন তাদেরকে নিয়েই এইসব কথা হচ্ছে। তারা থাকলে কিন্তু আমাদের মানে তারা যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের চেষ্টা স্বাধীন নাও হতো, কারণ তাদের ভূমিকা, আমি আবারও বলতেছি, অপরিহার্য। এখন তাদেরকে নিয়েই এইসব কথা হচ্ছে। এইসব কথা বলা কিন্তু একদমই ঠিক না। দর্শক শ্রোতা, এইসব নিয়ে আপনাদের মন্তব্য কী? আর হ্যাঁ, এখানে যে এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।